এবার যদি আমরা বলি যে রাষ্ট্রটা কিভাবে তৈরি হয়েছে, অর্থাৎ এই রাষ্ট্র আদিম যুগে, অর্থাৎ আদিম যুগে যখন মানুষ কিছু বুঝতো না, তখন থেকে কিভাবে আস্তে আস্তে এই রাষ্ট্র তৈরি হয়েছে সেটা আজকে শিখবো। সেখানে যদি আমি বলি এই রাষ্ট্রের উৎপত্তি, এখন এই রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে আমাদের বিভিন্ন দার্শনিক, বিভিন্ন লোকজন বা বিভিন্ন বিজ্ঞানী আমাদেরকে বিভিন্ন রকমের কথা বলছে। তার মধ্যে আমাদের মতবাদ দিয়েছে চারটা মতবাদ। কয়টা মতবাদ? তার মধ্যে মতবাদ দিয়েছে কয়টা? চারটা। মানে চার চার দল বলছে এইভাবে রাষ্ট্র তৈরি হয়েছে। এক দল বলছে যে রাষ্ট্র কোনভাবে তৈরি হয়নি, এটা বিধাতায় তৈরি করছে, অর্থাৎ সৃষ্টিকর্তা তৈরি করছে। সৃষ্টিকর্তা তৈরি করছে। এক দল বলছে কি রাষ্ট্রের চারটা চারটা মতবাদ আছে। কয়টা মতবাদ? চারটা মতবাদ। এই মতবাদ থেকে কিন্তু তোমাদের সিকিউ প্রশ্ন আসে। সিকিউ প্রশ্নে তোমার উদ্দীপকে এমন একটা সিনারি তৈরি করছে যে সেখানে রাষ্ট্রনায়ক হবে ধর্মীয় প্রধান, অর্থাৎ সরি, সেখানে রাষ্ট্র তৈরি হচ্ছে বিধাতার সৃষ্টি, অর্থাৎ এমনি এমনি সৃষ্টিকর্তা যাকে রাষ্ট্রপ্রধান বানাইছে সে রাষ্ট্রপ্রধান হবে। এরকম একটা সিনারি তৈরি করে, সেটা হবে কি ঐশী মতবাদ। আর পরে দেখাচ্ছি, আগে এগুলো ব্যাখ্যা করে দেখাচ্ছি। তো চারটা মতবাদের মধ্যে প্রথম আছে ঐশী মতবাদ। প্রথম আছে কি ঐশী মতবাদ। ঐশী মতবাদের যদি মূল কথা বলি, ঐশী মতবাদ একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ। দেখো, এটি রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে সবচেয়ে পুরাতন মতবাদ। সবচেয়ে পুরাতন মতবাদ কোনটা? সেটা হলো ঐশী মতবাদ। এখন ঐশী মতবাদের মূল কথা হলো রাষ্ট্র কোনো মানুষ তৈরি করেনি, রাষ্ট্র কোনো পক্ষ তৈরি করেনি, রাষ্ট্র তৈরি করছে কে? স্বয়ং বিধাতা, অর্থাৎ স্বয়ং সৃষ্টিকর্তা রাষ্ট্র তৈরি করছে এবং রাষ্ট্রের জন্য একজন প্রতিনিধি প্রেরণ করছে। এবং এই রাষ্ট্রের কোনো আদেশ নির্দেশ যদি না মানে, তাহলে সে স্বয়ং বিধাতার আদেশ নির্দেশ, মানে সৃষ্টিকর্তার আদেশ নির্দেশ মানছে না, এরকম বলে গণ্য হবে। শাসক, এই যে ওই রাষ্ট্রের যে শাসক হবে, সে জনগণের কাছে নিজের মানে জবাবদিহিতা মানে জনগণকে যে জবাব দেবে, এটা তার জন্য বাধ্যতামূলক না। অর্থাৎ সে জনগণকে যেভাবে পরিচালনা করবে, জনগণকে সেভাবে পরিচালিত হতে হবে। তারা শাসকের কাছে কোনো ধরনের প্রশ্ন করতে পারবে না। শাসক তার কাজের জন্য একমাত্র সৃষ্টিকর্তার কাছে জবাবদিহিতা করবে। এটা হলো তোমার ঐশী মতবাদের মূল কথা। কিন্তু আমাদের যে আধুনিক যে রাষ্ট্রবিজ্ঞানীরা আছে, এরা বলছে যে এই মতবাদ বিপজ্জনক। প্রশ্নে আসে যে বিজ্ঞানীরা কোন মতবাদকে বিপজ্জনক বলছে? সেটা হলো বিপজ্জনক, গণতান্ত্রিক ও অযৌক্তিক বলছে। কোনটা? সেটা হলো ঐশী মতবাদ। কেন অযৌক্তিক, কেন বিপজ্জনক বলছে? তার কারণ যদি বলি, তার কারণটা হলো যে শাসক যদি তার কাজের জন্য জনগণের নিকট জবাবদিহি না করে, তাহলে সেখানে সৌর শাসন তৈরি হতে পারে। অর্থাৎ সেই শাসনটা একনায়কতন্ত্র হতে পারে, নিজেদের মতো সে চলতে পারে। নিজেদের মতো করে যদি সে চলে, শাসক যদি তার ইচ্ছে মতো সব কাজ করে, তাহলে জনগণের অধিকার এখানে খর্ব হয়, এখানে সৌর শাসনের সৃষ্টি হয়, সেটা বলছি। আর আরেকটা যদি মতবাদ দেখি, বল বা শক্তি প্রয়োগ মতবাদ। এই মতবাদের মূল কথাই বলা হয়েছে যে, আমি এক নজরে যদি বলি, মূল কথাই বলছে যে রাষ্ট্র তৈরি হয়েছে এমন ভাবে যে আগে যারা বড় লোক, অর্থাৎ যারা ধনীবান না, যারা শক্তিশালী ছিল, ধনবান ছিল, তারা করছে কি, তারা দুর্বল যারা ছিল তাদের উপরে শাসন প্রতিষ্ঠা করছে। তাদেরকে তুমি এটা করো, তুমি এটা করো, এইভাবে তাদেরকে দিয়ে সবকিছু করাইছে। অর্থাৎ যারা বড় লোক অথবা যারা শক্তিশালী, যারা দুর্বল, তাদের উপরে শোষণ করছে। এই শোষণ করতে করতে আস্তে আস্তে যারা দুর্বল ছিল, তারা সবাই ওই 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 যে শক্তিশালীর কাছে মাথা অবনত করে তার কথা শুনতে বাধ্য ছিল। এইভাবে আস্তে আস্তে একটা রাষ্ট্র কাঠামো গড়ে উঠেছে যে এরা শাসন করবে, ওরা শাসিত হবে। এই কথা বলছে যে বল বা শক্তি প্রয়োগ মতবাদে। বল এখানে বলছে ওইটা, যে তারপরে পৃষ্ঠায় যাই, তো ওইখানে ওইটা বলছে, তাহলে ওখানে বল বা শক্তি মতবাদ শেষ। কিন্তু এখানেও রাষ্ট্রবিজ্ঞানীরা বলছে যে এই মতবাদটাও ঠিক না, কারণ বল বা শক্তি প্রয়োগের মাধ্যমে যদি রাষ্ট্র তৈরি হতো, তাহলে বর্তমান সময়ে যে মনে করো বাংলাদেশ একটা নিম্ন শক্তিশালী দেশ, অর্থাৎ বাংলাদেশের কোনো ড্রোন ব্যবস্থা নাই, আকাশ সুরক্ষিত না, অর্থাৎ বাংলাদেশ একটা প্রতিরক্ষা ব্যবস্থায় অনুন্নত। কিন্তু আমেরিকা, তারপরে ইসরায়েল, তারপরে যেসব বড় বড় কান্ট্রি আছে, তারা এইসব ব্যবস্থা সামরিক দিক থেকে অনেক এগিয়ে। তারা তো আমাদের চেয়ে শক্তিশালী, তারা তো চাইলে আমাদের দেশটাকে কি করে নিতে পারে, মানে আমাদেরকে কি বলে, আমাদেরকে পরাজিত করে আমাদের দেশটা শাসন করতে পারে। তারা তো পারে ইচ্ছা করলে এটা, কিন্তু তারা করতে পারতেছে না। কেন? কারণ ওই রাষ্ট্র বল বা শক্তি মতবাদ ঠিক না, ওইভাবে রাষ্ট্র তৈরি হয়নি।
ওইভাবে যদি রাষ্ট্র তৈরি হতো তাহলে এখনো তৈরি হতে পারতো, সেটা বলছে বিজ্ঞানীরা। তারপরে আমাদের দেখি আমাদের আরেকটা মতবাদ আছে সামাজিক চুক্তি মতবাদ। এখানে লেখা আছে, দেখতে পাচ্ছ না জানি না, এখানে সামাজিক চুক্তি মতবাদ, সামাজিক চুক্তি মতবাদ। এই মতবাদের প্রবক্তাকেরা, এইটা তোমাদের অনেক পরীক্ষা আসে। পরে দেখো, একটা হলো টমাস হবস, এই যে যারা দেখতে পাচ্ছেন নামটা কি, টমাস হবস, মনে রাখবে টমাস হবস। আর এটা কি, জন লক। মনে রাখবে এই জন লক আর টমাস হবস এরা হলো ব্রিটিশ, এরা ব্রিটিশ, এরা কি ব্রিটিশ, অর্থাৎ ব্রিটেনের রাষ্ট্রবিজ্ঞানী। আর এটা কি জ্যাজাক রুশো, এটা কি ফরাসি, অর্থাৎ ফ্রান্সের, ফরাসি। তো এই যে তিনজন এই সামাজিক চুক্তি মতবাদের প্রবক্তা, মানে এই তিনজন এই সামাজিক চুক্তি মতবাদটা দিয়েছে। এই সামাজিক চুক্তি মতবাদের মূল কথা হলো রাষ্ট্র বিধাতার সৃষ্টি, রাষ্ট্র বিধাতার দ্বারা সৃষ্টি হয়নি, আবার বল বা শক্তি প্রয়োগের মাধ্যমে সৃষ্টি হয়নি, বরং ইনারা বলছে যে রাষ্ট্র তৈরি হয়েছে চুক্তির ফলে। অর্থাৎ অনেকগুলো মানুষ একসাথে একই সমাজে বসবাস করতে করতে তারা যখন অনেক বড়, মানে অনেক পরিসরে হয়ে গেল, মানে অনেক বেশি মানুষজন হয়ে গেল, তারা দেখলো যে পশু পাখির হাত থেকে বাঁচতে অথবা নিজেদের মধ্যে একটা শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে আমাদের একজনের কথা অনুযায়ী সবাই চলতে হবে, এক দুজনের কথা অনুযায়ী সবাইকে চলতে হবে। এভাবে রাষ্ট্র ব্যবস্থা এইভাবে আস্তে আস্তে রাষ্ট্র, মানে এই যে একজনকে ঘিরে সব শাসন ক্ষমতা পরিচালিত হচ্ছে, এই যে একটা সিনারি তৈরি হচ্ছে, এই সিনারির মাধ্যমে আসলে কি হচ্ছে, যে রাষ্ট্র তৈরি হচ্ছে। এখানে তারা বলছে, এখানে তোমরা বইতে আছে, এখান থেকে পড়ে নিবা, রিডিংটা একটু পড়ে নিবা। এখানে তো আমি যা বলছি ওইটাই আছে, যে অরাজকতা বন্যা থেকে বাঁচতে, মানে বিভিন্ন রাজ্যের মধ্যে যে যুদ্ধ বিগ্রহ, সেটা থেকে বাঁচতে আমাদেরকে এরা একটা চুক্তি করে একটা রাষ্ট্র ব্যবস্থা কায়েম করেন। তারপরে যে মতবাদটা দেখি, তারপরে মতবাদটা আমার কি, সেটা হলো ঐতিহাসিক বা বিবর্তনমূলক মতবাদ। অনেক গুরুত্বপূর্ণ তোমাদের সিকিউর জন্য তোমাদের এই যে ঐতিহাসিক বা বিবর্তনমূলক মতবাদ এবং ঐশী মতবাদ, এই দুটো মতবাদ অনেক গুরুত্বপূর্ণ সিকিউর জন্য, ঠিক আছে। তো এখানে ঐতিহাসিক বা বিবর্তনমূলক মতবাদে বলছি যে ঐতিহাসিক বা বিবর্তনমূলক মতবাদ, এই মতবাদের মূল কথা হলো যে রাষ্ট্র, আগে যেসব কথা বলা হয়েছে ওসব কোনো কারণে রাষ্ট্র তৈরি হয়নি, রাষ্ট্র তৈরি হয়েছে বিভিন্ন পরিবর্তনের মাধ্যমে। আজকে একটা পরিবর্তন, কালকে একটা পরিবর্তন, এরকম। মানে আদিম যুগে প্রথম কি ছিল, প্রথমে তারা ঘুরে বেড়ায় জীবনযাপন করতো। তারপরে ফলমূল মানে কৃষিকাজ শেখে, কৃষিকাজের মাধ্যমে একটা কৃষকদের মধ্যে একটা কমিউনিটি তৈরি হয়, সম্প্রদায় তৈরি হয়, তারা একসাথে মিলে শিকার করতে যায়, একসাথে ফসল ফলায়। এই যে একসাথে হওয়া শুরু করলো, বিনিময় প্রথা তৈরি হলো এদের মধ্যে। এই যে একসাথে বিনিময় প্রথা তৈরি হলো, একসাথে থাকা বসবাস করলো, এভাবে আস্তে আস্তে তাদের একটা টিম লিডার তৈরি করে, তারা একটা টিম লিডার তৈরি করে। সেখান থেকে আস্তে আস্তে কি করে, সেই টিম লিডার থেকে সেই জায়গায় মানুষ যদি অনেক বেশি হয়ে যায়, তখন তারা করে কি, যে বড় পরিসরে একটা টিম লিডার তৈরি করবে, যে এই লিডারের বলবে, মনে করে এক জায়গায় একটা লিডারের মানে বাহিনী, একটা বাহিনী এরকম যখন এক জায়গায় বসবাস করতেছে, তখন সবাই মিলে একজন টিম লিডার মানে তাকে নেতা বানালো, তাকে কি বানালো, নেতা বানালো। ওই নেতা এই সমস্ত অঞ্চলে এর প্রতিরক্ষা এবং মানে পরিচালিত করবে। এভাবে আস্তে আস্তে মানে পরিবর্তন হতে রাষ্ট্র তৈরি হয়েছে। এটা হলো এই বক্তব্যের মূল কথা। দেখো লেখা আছে, এই মতবাদের মূল বক্তব্য হলো রাষ্ট্র কোনো একটি বিশেষ কারণে হঠাৎ করে সৃষ্টি হয়নি, দীর্ঘদিনের বিবর্তনের মাধ্যমে, বিবর্তন মানে কি ভাইয়া, পরিবর্তনের মাধ্যমে সমাজের বিভিন্ন স্তরে বিভিন্ন শক্তি ও উপাদান ধীরে ধীরে পরিবর্তিত হতে হতে রাষ্ট্রের উৎপত্তি হয়েছে। এখানে বলছে যে যেসব উপাদানের কার্যকারিতার ফলে রাষ্ট্রের উৎপত্তি হয়েছে সেগুলো হলো সাংস্কৃতিক বন্ধন। মানে একই সংস্কৃতির লোকজন, যে বললাম না, একই সংস্কৃতির লোকজন এক জায়গায় বসবাস করা শুরু করছে এবং তারা তাদের মধ্যে একটা টিম তৈরি করছে। একই সংস্কৃতির লোকজন, রক্তের বন্ধন। এই যে এখানে ছেলে মেয়ে, মানে এখানে যে একটা বংশ বিস্তার হয়, এখন বংশ বিস্তার, একই বংশের লোকজন তো অন্য বংশে যায় না, অন্য জায়গায় যে বসবাস করে না, এক জায়গায় থাকে। তো রক্তের বন্ধন, ধর্মের বন্ধন। আবার দেখা যায় কি, যে একই ধর্মের লোকজন একই জায়গায় বসবাস করছে, তারা এই ধরো এইটা ধর্ম তারা পালন করছে। আবার দেখা যায় কি, যুদ্ধ বিগ্রহ, অর্থাৎ এর সাথে এর শত্রুতা, তাহলে এর লোকজন যেখানে যাবে না, এখানে যুদ্ধ বিগ্রহের মাধ্যমে, এখানে যুদ্ধ বিগ্রহের মাধ্যমে আস্তে আস্তে পরিবর্তন হয়। তারপরে কি, অর্থনৈতিক ও রাজনৈতিক চেতনা ও কার্যকলাপ। যখন তাদের মধ্যে একটা অর্থনৈতিক ও রাজনৈতিক কার্যকলাপ শুরু হলো, তখন তারা এই যে আস্তে আস্তে তৈরি করলে ভাবে। তাহলে এই মতবাদ সম্পর্কে ঐতিহাসিক বা বিবর্তনমূলক মতবাদ কে দিয়েছে, সেটা দিয়েছে ডক্টর গার্নার। কে? ডক্টর গার্নার। বলতো ডক্টর গার্নার কে?
ওই যে প্রথমে আমাদের যে ডক্টর গার্নার আমাদের রাষ্ট্র সম্পর্কে একটা সংজ্ঞা দিয়েছিল, রাষ্ট্র কি জিনিস সেই সম্পর্কে বলছে সেই ডক্টর গার্নার। ওই ডক্টর গার্নার ঐতিহাসিক বা বিবর্তনমূলক মতবাদ দিচ্ছে। তাহলে তোমাদের পরীক্ষা অধিকাংশ সময় যদি দেখো যে তোমাদের বিধাতার নিয়ে কোনো কথা বলতেছে তাহলে হবে ঐশী মতবাদ। যদি বলে পরিবর্তন দীর্ঘদিনের পরিবর্তনের কথা আসে বা দীর্ঘদিন বিবর্তনের কথাটা আসে, তাহলে সেটা হবে ঐতিহাসিক বা বিবর্তনমূলক মতবাদ। আর যদি সবাই মিলে সবাই মিলে একসাথে চুক্তি করে সামাজিকভাবে চুক্তি করে যে রাষ্ট্র গঠন করতে সামাজিকভাবে চুক্তি করার কোনো কথা আসলে সেটা হবে সামাজিক মতবাদ, সামাজিক চুক্তি মতবাদ। আর যদি বলে দুর্বলের উপরে সবল নির্যাতন নিপীড়ন করছে, তখন সেটা হবে বল প্রয়োগ মতবাদ। তাহলে এই চারটে মতবাদ আমরা পড়লাম। এই চারটে মতবাদের পরে যদি আমি দেখি কি আছে, এই যে এবার আমরা তোমাদের কি মনে আছে রাষ্ট্র গঠনের যে উপাদান একটা ছিল সরকার, ছিল না? সরকার, এই যে সরকার এই সরকার আর রাষ্ট্রের মধ্যে পার্থক্য বা সরকার আর রাষ্ট্রের মধ্যে সম্পর্ক কি জানো? সরকার এবং রাষ্ট্রের মধ্যে সম্পর্ক কি? প্রাচীনকালে মানে আগে রাষ্ট্র এবং সরকার পার্থক্য করা হতো না, কিন্তু এখন আমরা জানি যে রাষ্ট্র কোনটা আর সরকার কোনটা। যদি গঠনগত দিক থেকে আলোচনা দেখি, তাহলে আমাদের রাষ্ট্র তৈরি হয় চারটে উপাদান দিয়ে: সরকার, সার্বভৌমত্ব, নির্দিষ্ট ভূখণ্ড, নির্দিষ্ট জনসমষ্টি। এই চারটে উপাদান দিয়ে কি হয়? সরকার গঠন হয়, আর রাষ্ট্র গঠন হয়। আর সরকার হলো রাষ্ট্রের একটা সেই উপাদান, সেই কথা এখানে বলছি যে গঠনগত দিক থেকে সেটা। আর জনসমষ্টি কি? রাষ্ট্র গঠিত হয় দেশের মানুষজন নিয়ে, দেশের সকল মানুষজন নিয়ে একটা রাষ্ট্র গঠিত হয়। আর সরকার কি? ওই দেশের কিছু গুরুত্বপূর্ণ মানুষ নিয়ে সরকার গঠন করা হয় এবং তারা দেশটাকে পরিচালিত করে। স্থায়িত্ব, একটা রাষ্ট্র একটা স্থায়ী প্রতিষ্ঠান। রাষ্ট্র বাংলাদেশ রাষ্ট্র আগেও আছে, এখনো আছে, স্বাধীন হওয়ার পর থেকে আগেও আছে, এখনো আছে, তাই না? কিন্তু সরকার স্বাধীন হওয়ার সময় যে সরকার ছিল, এখন কি সেই সরকার আছে? অর্থাৎ সরকার পরিবর্তনশীল, স্থায়ী না, কিন্তু রাষ্ট্র পরিবর্তনশীল না, একই স্থায়ী থাকবে। তারপর দেখি প্রকৃতি ও বৈশিষ্ট্য। এবার বিশ্বের সকল রাষ্ট্রের প্রকৃতি এক এবং অভিন্ন। তারা মানে রাষ্ট্র একটা ওই যে চারটে উপাদান থাকে, প্রকৃতি থাকে, মানে রাষ্ট্রটা ওরকমই হয়, কিন্তু সকল দেশের সরকার একই রকম হয় না। কোনো দেশের সরকারে প্রধানমন্ত্রী রাষ্ট্র পরিচালনা করে, কোনো দেশের সরকারে রাষ্ট্রপতি রাষ্ট্র পরিচালনা করে, কোনো জায়গায় সামরিক বাহিনীর রাষ্ট্র পরিচালনা করে। তাহলে স্থানভেদে আমাদের সরকার পরিবর্তন হয়, কিন্তু আমাদের রাষ্ট্র কখনো পরিবর্তন হয় না। আর এটা সার্বভৌমত্ব, যে রাষ্ট্র সকল ক্ষমতার অধিকারী, কিন্তু সরকার কিন্তু সকল ক্ষমতার বাস্তবায়নকারী মাত্র। অর্থাৎ যে সকল ক্ষমতা আছে সেগুলো বাস্তবায়ন করবে সরকার, কিন্তু রাষ্ট্র সকল ক্ষমতার অধিকারী। এটা আশা করি তোমরা রাষ্ট্র সম্পর্কে যেটুকু বলছি বুঝতে পারছো। তো রাষ্ট্র সম্পর্কে আর কোনো আলোচনা নেই। এরই মাধ্যমে আমাদের যে পরিণতি প্রথম অধ্যায়ের যে আলোচনা আমরা করা শেষ করছি। তো পরবর্তী ক্লাসে আমরা পরিণতি দ্বিতীয় অধ্যায়ের কোর পয়েন্ট নিয়ে আলোচনা করবো। ঠিক আছে, তোমরা ভালো থেকো। আসসালামু আলাইকুম, বাই বাই।